মাথা খারাপ হয়ে গেছে মুখ্যমন্ত্রীর। প্রধানমন্ত্রী হওয়ার শখ থাকতে পারে, বুঝতে হবে তো 42টা আসন নিয়ে কিন্তু প্রধানমন্ত্রী হওয়া যায় না, তাই না? প্রধানমন্ত্রী হওয়ার শখ থাকতেই পারে, করুন না। উনি তো ইন্ডি জোটে আছেন, ইন্ডি জোটে তো পিন্ডি চটকে গেছে এবং তিনিই পিন্ডি চটকে দিয়েছেন। উনি এবার যখন ইস্তেহার প্রকাশ করছিলেন তখন আমার খুব মন দিয়ে শুনছিলাম কথাগুলো। উনি বলেছেন যে রাজ্যে আর কিছু বাকি নেই। সত্যি রাজ্যে আর কিচ্ছু বাকি নেই, সবটা শেষ হয়ে গেছে। অভয়ার বাবা মাও বুঝতে পেরেছে যে সিপিএম তাদেরকে ইউটিলাইজ করেছে, ব্যবহার করেছে, বাংলায় যেটাকে বলে। তমান্নার মাকে সিপিএম প্রার্থী করেছে, তাহলে নিজের বেলায় খুব ভালো, অন্যের বেলায় খুব খারাপ। নির্ভয়া জাস্টিস দিল্লি জাস্টিস দিতে পারে, বাংলা জাস্টিস দিতে পারে না, সেটা বলার জন্য উনি বিধানসভায় যেতে চাইছেন। উনি বিজেপি না হয়ে উনি যদি নির্দলীয় প্রার্থী হতেন, আমি পানিহাটির মানুষকে আবেদন করব যে রাজনৈতিক দল বা সিম্বল দেখে নয়, অভয়ার বিচার যারা চাইছেন, অভয়ার বাবা মাকে যেন ভোটটা দেয়। এ রাজ্যে এক্সপায়ারি ওষুধ দিয়ে দেওয়া হয়, সেই রাজ্যে তিনি দুয়ারে চিকিৎসা করবেন কিভাবে? আমার তো মাথায় আসছে না। হ্যাঁ, এটা ঠিক, উনি যেটা বলেন সেটা করেন। উনি বলেছিলেন আমি চোর, মুকুল চোর, কুণাল চোর, সবাই যে চোর জেল খেটে প্রমাণ করে দিয়েছে। এটা ঠিক, উনি যেটা বলেন সেটা হয়। আমি আপনার ভিডিও জার্নালিস্টকে দেখাতে বলবো, আমার কাছে একটি মেসেজ এসেছে আমার পার্সোনাল মোবাইল নাম্বারে। এই দীর্ঘদিন ধরে আমি মোবাইল নাম্বারটা ব্যবহার করছি, সকলে জানে, আপনিও জানেন। যে ফোনে আপনি ফোন করেন সেই মোবাইলটা আমি দেখাচ্ছি। আমি লক্ষ্মীর ভাণ্ডারের নাকি টাকা পেয়েছি, ঠিক আছে? তা আমি লিখলাম, যিনি পাঠিয়েছেন ইনফরমেশন অ্যান্ড কালচারাল অ্যাফেয়ার্স ডিপার্টমেন্টকে, প্রথমে লিখলাম আমি টাকা পাইনি, তারপরে লিখেছি আমি পুরুষ মহিলা নই। এবং আমার অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢোকেনি, আমার স্ত্রীর অ্যাকাউন্টে টাকা ঢোকেনি, আমার মায়ের অ্যাকাউন্টে টাকা ঢোকেনি, আমার পরিবারের কারো অ্যাকাউন্টে টাকা ঢোকেনি, কারণ আমরা কেউ অ্যাপ্লাই করিনি। আমাদের এই ভাতা নেওয়ার প্রয়োজন নেই। আমরা যাদের প্রয়োজন আছে তারা নেবে, নেওয়াটা তো অন্যায় না। আমাদের প্রয়োজন নেই তাই আমরা নিইনি। এই ভাওতা কতদিন চলবে আমি জানতে চাই। সরাসরি প্রধানমন্ত্রীকে অনুপ্রবেশকারী হিসাবে দাগিয়ে দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বললেন তিনি যে আপনি তো গিয়ে আবুধাবিতে হাত মিলিয়ে আসেন, দুবাইতে হাত মিলিয়ে আসেন, আর ভারতে এলেই তখন বা বাংলাতে এলেই তখন নাম কাটার প্রবণতা আপনাদের মধ্যে দেখা যায়। আপনি তো সব থেকে বড় অনুপ্রবেশকারী, কি বলতে চান? মাথা খারাপ হয়ে গেছে মুখ্যমন্ত্রীর, স্রেফ মাথা খারাপ হয়ে গেছে। না হলে একজন প্রধানমন্ত্রীকে এইভাবে বলা যায়? তিনি বললেন যে আবুধাবিতে যাচ্ছেন, মানে তিনি বোঝাতে চাইলেন যে মুসলিম কান্ট্রিতে গিয়ে হাত মেলাচ্ছেন। আরে উনি প্রধানমন্ত্রী, ওনার ভারতবর্ষের বিদেশ নীতি ওনার কাঁধের উপরে দাঁড়িয়ে আছে। ওনার আজকে এই প্রধানমন্ত্রী বিজেপি আসার পরে, ক্ষমতায় আসার পরে, এবং সরাসরি আমি বলবো নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার পরে, কারণ বিজেপি তো অটল বিহারীরও গভর্নমেন্ট ছিল। প্রত্যেকটা, আমি বিজেপি গভর্নমেন্টের আগে যতগুলি গভর্নমেন্ট ছিল, ইনক্লুডিং অটল বিহারী বাজপেয়ীজিরও গভর্নমেন্টের সময়কার কথা বলছি, বিদেশ নীতিতে এখন ভারতের সবথেকে সেরা সময় যাচ্ছে। এই যে এখন যুদ্ধ চলছে, ইরান ভারতের একটি জাহাজও আক্রমণ করার সাহস করছে না। তেল, ক্রুড অয়েল, গ্যাস সবই কিন্তু সময় মতো পৌঁছচ্ছে। যা সমস্যা হচ্ছে কালোবাজারির জন্য, এটা তো আভ্যন্তরীণ সমস্যা। আমি যেটা বলতে চাইছি যে এই সময় যুদ্ধের মতো পরিস্থিতিতেও ভারতকে কিন্তু তিনি স্টেবল রাখার চেষ্টা করছেন এবং অনেকটাই সক্ষম হয়েছেন। সমস্যা তো আসবেই। এবং আগে আমরা দেখতাম কাশ্মীর ইস্যুতে কিছু হলেই সমস্ত মুসলিম কান্ট্রিগুলো একদম রে রে করে ভারতের উপরে তেড়ে আসতো। মনে হতো যেন কাশ্মীর আমাদের পার্ট না, কাশ্মীর হচ্ছে ওদের পার্ট। আজকে সেই পরিস্থিতি তো এমনি এমনি বদলে যায়নি। প্রধানমন্ত্রীর এতগুলি সফর তো তার জন্য দায়ী। এই সরকারের নীতি, এস জয়শঙ্করজির নীতি, অজিত ডোভালের মাথার অনেক কিছু অস্ত্র, সব কিছু মিলেমিশে তো সরকারটা। প্রধানমন্ত্রী দুবাইতে গেলে ওনার হিংসে হচ্ছে কেন? উনিও তো দলবল নিয়ে লন্ডনে যান, এবং আমাদেরই ট্যাক্সের টাকা ধ্বংস করে যান। প্রধানমন্ত্রী গেছেন, প্রধানমন্ত্রী যাওয়ার ফলে তো কিছু দেশ পেয়েছে। কি পেয়েছে? ভারতের এই উচ্চতা, বিশ্ব দরবারে ভারতের উচ্চতা। আজকে দেখুন, মনমোহন সিং বিদেশে যেতেন, তিনি তো মানে কি বলবো, তার তো কোনো শব্দই শোনা যেত না, খবর হতো না। মনমোহনজি যেতেন বাইরে, কিচ্ছু খবর হতো না, এবং একটা কোণায় ভারত দাঁড়িয়ে থাকতো। মনে হতো যেন ভারত একটা তুচ্ছ তাচ্ছিল্য ছোট দেশ। ভারত তো এত বড় দেশ, পৃথিবীর 7 নম্বর সবথেকে বড় ল্যান্ড মাস হিসেবে, জনসংখ্যা হিসেবে আমরা দ্বিতীয়। তো এত বড় দেশ হওয়া সত্ত্বেও, এত বড় ইকোনমি হওয়া সত্ত্বেও আমরা বিশ্ব দরবারে খুব পিছিয়ে ছিলাম। এটা কি ওনার খুব কষ্ট হচ্ছে? আপনার মনে আছে যখন মুখ্যমন্ত্রী লাস্ট লন্ডন সফরে গিয়েছিলেন, তখন সেখানকার সাংবাদিক বলছেন যে ভারত এত উন্নতি করেছে, তারা ভারতকে অ্যাকনোলেজ করছিল। মুখ্যমন্ত্রী বিরোধিতা করেছিলেন, বলছে সরি আই ডোন্ট অ্যাগ্রি। মানে যাহাই রাহুল গান্ধীকে তো পাপ্পু বলে, হ্যাঁ, মানে বোকা মানুষ। আমি ধরে নিচ্ছি যে সে বোকা মানুষ, কিন্তু এ তো বোকা না,
এ তো বদমাইশি, রীতিমতো বদমাইশি। ভারতকে বদনাম করে কোথায় উনি বদনাম করে কী লাভ হবে? আমরা তো বাংলাদেশের বাংলাদেশের অঙ্গরাজ্য নই, আমরা পাকিস্তানের কোনো অঙ্গরাজ্য নই। আমাদের বুঝতে হবে আমরা ভারতের অঙ্গরাজ্য। প্রধানমন্ত্রী এই অপমান করাটা তার খুব গর্হিত কাজ হয়েছে, এইভাবে করা যায় না। তার প্রধানমন্ত্রী হওয়ার শখ থাকতে পারে, বুঝতে হবে তো 42টা আসন নিয়ে কিন্তু প্রধানমন্ত্রী হওয়া যায় না, তাই না? প্রধানমন্ত্রী হওয়ার শখ থাকতেই পারে, করুন না। উনি তো ইন্ডি জোটে আছেন, ইন্ডি জোটে তো পিন্ডি চটকে গেছে এবং তিনিই পিন্ডি চটকে দিয়েছেন। তিনি যে জোটে আছেন সেই জোটটাকেও ঠিক করে চালাবেন না। আর প্রধানমন্ত্রীরও তিনি আসলে চান কি, এটা নিয়েই আমার বড় সন্দেহ রয়েছে যে আসলে তিনি কি চান। শুধুমাত্র প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেই যে বেনজির আক্রমণ তাই নয়, সরাসরি বিজেপিকেও তিনি উল্লেখ করে বলেছেন চোর, গুন্ডা, বদমাইশের পার্টি। কি বলবো, আমার কিছু বলার নেই। তো প্রার্থী তালিকা বলে দিচ্ছে চোরেদের পার্টি কোনটা। পরেশ অধিকারী 1 নম্বর নাম, মেখলিগঞ্জ বিধানসভা। সে চোর না বিজেপির কোন লোকটা জেল খেটেছে? বিজেপির যে প্রার্থী তালিকা আছে আমার জানা নেই, আমার এটা অজ্ঞতাও হতে পারে, আমাকে জানানো হোক। আমি আপনাকেও জিজ্ঞেস করব, দর্শকদেরও জিজ্ঞাসা করব, তারা কমেন্ট করেও জানাক যে বিজেপির কারা কারা চোর আছে। আমি তো নাম করে বলে দিতে পারি, হাবড়ায় জ্যোতিপ্রিয় মল্লিক, যে জেল খাটে সেই তো চোর। অভিযুক্ত মানে কিছু তো তার বিরুদ্ধে অভিযোগ আছে, হ্যাঁ, তাকে আমি চোর বলবো না, কিন্তু চুরিতে তো অভিযুক্ত তো বটে। আপনি দেখুন, পরেশ অধিকারী মদন মিত্র কামারহাটিতে প্রার্থী হয়েছেন, সারদায় জেল খেটেছেন। এরকম ভুরি ভুরি নাম রয়েছে যারা বিজেপির প্রার্থী হয়েছে। তো চোরেদের এখন তো লোকে বলে টিএমসি মানে টি মানে তৃণমূল, এম মানে আর সি মানে চোর, তৃণমূল মানে চোর, এটা লোকে বলে, আমি বলছি না। আমি অনেকগুলো মিম এই ধরনের দেখেছি এবং সত্যি সত্যি তো যত চোর ছ্যাঁচোর সব মমতা বন্দ্যোপাধ্যায়ের পার্টিতে। সিন্ডিকেটের মাথাকে সব্যসাচী বারাসাতের প্রার্থী। ওখানে তো ভেবেছিলাম আমি কাকলি ঘোষ দস্তিদারের সুপুত্র এবং খুব ভালো তিনি চিকিৎসক, তৃণমূল করতেই পারেন, অসুবিধার কিছু নেই, কিন্তু চুরির অভিযোগ নেই, সেরকম লোককে প্রার্থী করা হবে ভেবেছিলাম, কারণ সেরকম চর্চাও হচ্ছিল। কিন্তু দেখেছি যে চোরেদের দিয়েই তালিকা ভরে গেছে। তৃণমূল মানে চোর, বিজেপি মানে চোর প্রমাণ করতে হলে তো বিজেপির কাউকে তো জেলে ঢোকাতে হতো। মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে পুলিশ রয়েছে। যদি বিজেপি ইজকুয়াল টু চোর প্রমাণিত করতে হয়, বিজেপির 10টা লোককে 10টা চুরি কেসে ঢুকিয়ে দিতেন। বিজেপির লোককে কী কেস দেয়? গাঁজা কেস। সারা পৃথিবীর গাঁজা যেন বিজেপি করে। কিন্তু আমরা তো জানি যে বিজেপি কর্মীদের সাধারণত কী কী কেস দেওয়া হয়। তাদের বিরুদ্ধে তো চুরির কোনো কেস নেই, ভুয়ো কেস, এবং আদালতে গিয়ে থাপ্পড় খায় তৃণমূল কংগ্রেস, একটা কেস প্রমাণিত করতে পারে না, ভুয়ো কেস দিয়ে আটকে রাখে। স্বাভাবিকভাবে কে চোর না চোর সেটা তো 2026-এর নির্বাচনে জনগণ এবার প্রমাণ করে দেবে যে কে চোর। আর একই সঙ্গে ইস্তাহার প্রকাশ হয়েছে। ইস্তাহারে তিনি 10 দফা প্রতিশ্রুতির কথা বলেছেন এবং বলেছেন সরাসরি তৃণমূল সুপ্রিমো এটি উল্লেখ করেছেন যে যুবকদের যুবশ্রী এবং অন্যান্য বিভিন্ন রকমের ভাতা দেওয়ার কথা। এমনকি লক্ষ্মীর ভাণ্ডার উনি উল্লেখ করেছেন যে সারা জীবনের জন্য লক্ষ্মীর ভাণ্ডার পাওয়া যাবে। তো এই গোটা বিষয়টিকে নিয়ে আবার কি তিনি ভাতা কেন্দ্রিক ভোট নীতির একটা প্রচেষ্টা করছেন বলে মনে করেন? আচ্ছা, আমাকে দেখে আপনার পুরুষ না স্ত্রী কি মনে হয়? মনে হয় তো পুরুষ। আমি একটা দেখাচ্ছি, আমি আপনার ভিডিও জার্নালিস্টকে দেখাতে বলবো। আমার কাছে একটি মেসেজ এসেছে আমার পার্সোনাল মোবাইল নাম্বারে। এই দীর্ঘদিন ধরে আমি মোবাইল নাম্বারটা ব্যবহার করছি, সকলে জানে, আপনিও জানেন, যে ফোনে আপনি ফোন করেন সেই মোবাইলটা আমি দেখাচ্ছি। আমি লক্ষ্মীর ভাণ্ডারের নাকি টাকা পেয়েছি, ঠিক আছে? তা আমি লিখলাম, যিনি পাঠিয়েছেন ইনফরমেশন অ্যান্ড কালচারাল অ্যাফেয়ার্স ডিপার্টমেন্টকে, প্রথমে লিখলাম আমি টাকা পাইনি, তারপরে লিখেছি আমি পুরুষ মহিলা নই। এবং আমার অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢোকেনি, আমার স্ত্রীর অ্যাকাউন্টে টাকা ঢোকেনি, আমার মায়ের অ্যাকাউন্টে টাকা ঢোকেনি, আমার পরিবারের কারো অ্যাকাউন্টে টাকা ঢোকেনি, কারণ আমরা কেউ অ্যাপ্লাই করিনি। আমাদের এই ভাতা নেওয়ার প্রয়োজন নেই। আমরা যাদের প্রয়োজন আছে তারা নেবে, নেওয়াটা তো অন্যায় না। আমাদের প্রয়োজন নেই তাই আমরা নিইনি। এই ভাওতা কতদিন চলবে আমি জানতে চাই। এখন যাকে তাকে মেসেজ পাঠিয়ে দিচ্ছে। আপনার কিছুদিন আগে আমার যুবসাথীরও এরকম একটা মেসেজ এসেছিলো, দুর্ভাগ্য আমি সেটা ডিলিট করে দিয়েছি, কিন্তু এটা আমি রেখে দিয়েছি, কারণ হতেই পারে যারা 40 বছর হতে যায় তার আগে হয়তো একটা দুটো টাকা দিয়ে দিল, ঠিক আছে, ওটার জন্য এলিজিবল, অ্যাপ্লাই করিনি, ঠিক আছে, কিন্তু আমি তো মহিলা নই, আমি কেন লক্ষ্মীর ভাণ্ডারের টাকার মেসেজ আসবে আমার কাছে? এই পুরো ভাওতা দিয়ে এটা চলছে। আর আপনি যেটা বললেন অ্যাপার্ট ফ্রম দিস থিং আর কি, যে এবার 10 দফা উনি যে দাবিটা করেছেন 2021 সালেও একই জিনিস ছিল, ঠিক আছে?
2021 সালে যা যা তিনি করেছিলেন, মানে প্রতিশ্রুতিতে লিখেছিলেন, সেটারই নাম বদলে দিয়েছেন। সেটা জলের বিষয় হোক, আবাসের বিষয় হোক, নতুন কিচ্ছু নেই। ওই ঘুরে ফিরে খাড়া বড়ি থোর, থোর বড়ি খাড়া। পানীয় জল, সেটা জল জীবন মিশনের টাকা কেন্দ্র সরকারের। আবাসের কথা বলেছেন, যেটা চুরি দুর্নীতি করে বন্ধ রয়েছে পশ্চিমবঙ্গে, যার ইউটিলাইজেশন সার্টিফিকেট তিনি পাঠাননি। কোনো সরকারি প্রজেক্ট যখন কমপ্লিট হয়, পুরোটার ইউটিলাইজেশন সার্টিফিকেট পাঠাতে হয়, যে কোনটা কোথায় কিভাবে খরচ হয়েছে। এটা কেন্দ্র সরকার যে বিষয়ের জন্য যে টাকা বরাদ্দ করে সেখানেই খরচ করতে হয়। আপনাকে দিয়েছে ধরুন আবাসের টাকা, আপনি পারেন না ওটাকে কোনো অন্য খাতে পাঠিয়ে দিতে। কারো ধরি মিড ডে মিলের টাকা কম পড়েছে, আবাসের টাকা দিয়ে মিড ডে মিল করা যায় না। আবার মিড ডে মিলে টাকা দিয়ে কারো বাড়ি পুড়ে গেছে, সেখানে তাদেরকে ভর্তুকি দেওয়া যায় না, যেটা এই রাজ্যে হয়েছে। বকটুই কাণ্ডে যে সরকারের তরফ থেকে ক্ষতিপূরণ দেওয়া হয়েছিল, সেটা মিড ডে মিলের টাকা ছিল। সরকার জালিয়াতি করতে অভ্যস্ত, এখানের টাকা ওখানে, ওখানের টাকা এখানে, এইটাকে বলে সাইফোনিং। এইভাবেই জালিয়াতিটা করা হয়, এখানকার টাকা ওখানে দিয়ে ওখান থেকে জালিয়াতিটা করে নাও। রাজ্য সরকার যতই জালিয়াতি করুক, কেন্দ্র সরকার এটা বন্ধ করার জন্যই বলেছে ইউটিলাইজেশন সার্টিফিকেট দাও, টাকা নাও। টাকা ইউটিলাইজ হয়নি, তাই ইউটিলাইজেশন সার্টিফিকেটও নেই, বরাদ্দ বন্ধ হয়ে গেছে, যার জন্য ওনারা রাজনীতি করছেন। কিন্তু সবই প্রকল্প হচ্ছে কেন্দ্র সরকারের। আবাস, পানীয় জল, মানুষের যতগুলি প্রকল্প আছে সবই কেন্দ্র সরকারের। বরং অনেকগুলি প্রকল্পর টাকা যেটা রাজ্যের পাওয়া উচিত ছিল, সেটা রাজ্য সরকারের হঠকারী সিদ্ধান্তের জন্য হয়নি। আমরা তো বিভিন্ন জায়গায় ঘুরতে বেড়াতে যাই, কাজের জন্য যাই। পশ্চিমবঙ্গের একটা বড় অংশের মানুষ কিন্তু এখন অন্য রাজ্যে বসবাস করছে কাজের তাগিদে, এখানে চাকরি নেই তাই। সেই মানুষগুলো ওখানে যদি অসুস্থ হয়, আপনি বলুন তো স্বাস্থ্যসাথী কার্ড দিয়ে কাজ হবে? যে কার্ড এই রাজ্যের বেসরকারি প্রতিষ্ঠানগুলিই নিতে চায় না, সরকারি জায়গাগুলোতে তাও নমনম করে নেয় কেন? ওখানে তো এমনিতেই ফ্রি আছে, ফ্রির জায়গাতেই ওই কার্ডটা ইউটিলাইজ হয়। জাস্ট মানে কি বলবো, ওটা না দিলেও তো আপনার চিকিৎসা এমনি বিনামূল্যে হবে, না থাকলেও। তো বেসরকারি জায়গায় এ রাজ্যেই যে কার্ডটা নেওয়া হয় না, যেহেতু অনেক দিন পরপর টাকা ছাড়া হয়, 2 বছর 3 বছর হয়ে যায়। বেসরকারি প্রতিষ্ঠানগুলি তো ব্যবসা করার জন্য এসছে, তারা তো ধর্মশালা খোলেনি, তাদের তো লস হয়ে যায়, তারা নেয় না। স্বাভাবিকভাবে যে এই রাজ্যের কার্ড যেটা এই রাজ্যেই ব্যবহার হচ্ছে না, বাইরে তো হবেই না, কারণ বাইরের জন্য ওটা তো এলিজিবলই নয়। তিনি হঠকারী সিদ্ধান্তের জন্য মানুষের ভাগ্য নিয়ে খেলেছেন, মানুষের স্বাস্থ্য নিয়ে খেলেছেন, মানুষের শিক্ষা নিয়ে খেলছেন। এইগুলো মানুষ জবাব দেবে। কিন্তু 2026-এর নির্বাচনে এত যে মানুষের যে ক্ষোভ এই সরকারের প্রতি, এটা তো মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত আচরণের উপরে ক্ষোভ যতটা আছে, তার থেকে বেশি কিন্তু ওনার এইসব মিসম্যানেজমেন্টের জন্য। মানুষের জবাব এবার দেবে। এই 10 দফা যা আছে, ওই এক একটা নাম বদলেছেন তিনি। আমি দেখলাম কি একটা দুয়ারে নাম দিয়েছেন, দুয়ারে চিকিৎসা। ভাবুন তো, দুয়ারে চিকিৎসা সম্ভব? এ রাজ্যে সরকারি যতগুলি হাসপাতাল আছে, সরকারি হাসপাতালে মানে ডাক্তারের প্রচুর অভাব রয়েছে। আপনি যে কোনো দিন যে কোনো জেলার হাসপাতালে যাবেন, উত্তর 24 পরগনা হোক বা নদিয়া হোক বা জেলা সদর হাসপাতালগুলোতে দেখবেন এক একটা ডিপার্টমেন্টে 150 জন 200 জনের লাইন হয়, এবং এক এক দিন 1000 2000 3000 4000 রুগী আসছে এক একটা হাসপাতালে। ওরাও তো মানুষ, তারাও পারে না এতগুলো মানুষ একসঙ্গে চিকিৎসা করতে, যার ফলে ভুলভাল চিকিৎসা হচ্ছে। এই রাজ্যে আমাদের সরকারি হাসপাতালে ছত্রাক বেরোয়, জলের যে আমাদেরকে স্যালাইন দেওয়া হয়, স্যালাইন ওয়াটার থেকে ছত্রাক বেরোয়। এ রাজ্যে এক্সপায়ারি ওষুধ দিয়ে দেওয়া হয়, সেই রাজ্যে তিনি দুয়ারে চিকিৎসা করবেন কিভাবে? আমার তো মাথায় আসছে না। একই সঙ্গে তৃণমূল সুপ্রিমো অঙ্গীকার নিয়ে কথা বলেছেন, এবং তিনি বলেছেন যে তৃণমূল যা অঙ্গীকার করে তা করে দেখায়। আজ পর্যন্ত আমার আমলে এমন কোনো কিছু নেই যা নিয়ে আমি উন্নয়ন করিনি। এ বিষয়ে কি বলবেন? হ্যাঁ, এটা ঠিক, উনি যেটা বলেন সেটা করেন। উনি বলেছিলেন আমি চোর, মুকুল চোর, কুণাল চোর, সবাই যে চোর জেল খেটে প্রমাণ করে দিয়েছে। এটা ঠিক, উনি যেটা বলেন সেটা হয়। উনি এবার যখন ইস্তেহার প্রকাশ করছিলেন, তখন আমার খুব মন দিয়ে শুনছিলাম কথাগুলো। উনি বলেছেন যে রাজ্যে আর কিছু বাকি নেই। সত্যি রাজ্যে আর কিচ্ছু বাকি নেই, সবটা শেষ হয়ে গেছে। উনি তো ক্ষমতায় আসার পরেই 2016 সালেই বলেছেন 5 বছরে আমি সব করে দিয়েছি, আর করার কিছু দরকার নেই। তা চেয়ার আঁকড়ে পড়ে আছেন কেন? চলে যান। আপনার যদি মনে হয় আপনার করার কিছু নেই আর, আপনি কেন এত মানুষকে খুন করাচ্ছেন? কেন এত হাঙ্গামা করছেন? দরকার নেই তো এসবের।
সরকারটা ছেড়ে দিলেই তো হয়। এ রাজ্যে দেখুন, আপনি তো রাস্তাঘাটে চলাচল করেন, রাস্তার কি অবস্থা বলুন তো। আজকে পিডাব্লিউডি রোডগুলোর অবস্থা খারাপ। আজকে শুধু যদি ভালো রাস্তায় একটু গাড়ি চালাতে কারো যদি থাকে, গাড়ি পার্সোনাল ভেহিক্যাল গাড়ি চালাতে ইচ্ছা হলে এখন তারা ন্যাশনাল হাইওয়ে খোঁজে। কেন? ন্যাশনাল হাইওয়ে কি অন্য গ্রহ থেকে সিমেন্ট বালি পাথর আসে? তাই না? তো আমাদের রাজ্যে আপনি প্রত্যেকটা স্টেট হাইওয়েতে দেখুন কোথাও রাত্রিবেলা আলো জ্বলে না। নারী নিরাপত্তা নিয়ে তার বললামই না, আপনি আমার থেকে ভালো জানেন কি অবস্থা রয়েছে। তিনি প্রতিশ্রুতি দেবেন, প্রতিশ্রুতি দেওয়ার জায়গাটাও আর নেই। তিনি টেস্টেড অ্যান্ড ফেইল্ড। আজকে 15 বছর তিনি ক্ষমতায় আছেন। 15 বছরে তিনি প্রমাণ করে দিয়েছেন তিনি কি করতে পারেন আর কি করতে পারেন না। রাজ্যে এতগুলো শিল্প সম্মেলন হলো, তার আউটপুট কি? একটা বড় কারখানা হয়েছে? বরং কারখানা চলে গেছে হাজার হাজার কারখানা। আপনি যে এলাকায় থাকেন, আমরা যে এলাকায় থাকি, প্রত্যেকে কিন্তু এই শহরগুলো, আমাদের শহরগুলো গড়ে উঠেছিল একটা কারখানাকে কেন্দ্র করে। বিশেষ করে আমি যেখানে থাকি অর্থাৎ দমদম, যেসব ছিল, এইচএমভি ছিল, বড় বড় ফ্যাক্টরি ছিল, রড কল ছিল, যেখানে 5,000, 10,000, 25,000 মানুষ পর্যন্ত কাজ করতো। এক একটা ফ্যাক্টরিতে আলাদা আলাদা সেগমেন্টে বলছি আর কি। তো সেই কারখানাগুলো আজকে কঙ্কালসার দশা। কারখানার জমিগুলো সিন্ডিকেটের মাফিয়ারা দখল করে নিচ্ছে। 15 বছরে মমতা বন্দ্যোপাধ্যায়, তার সরকার প্রমাণ করে দিয়েছে যে এই সরকারটা চুরি দুর্নীতির সরকার। এই দলের যিনি টিকিট পেয়েছেন মদন মিত্র, তিনিই তো কয়েকদিন আগে বলেছেন যে আইপ্যাকের লোকদের টাকা না দিলে দলের টিকিট পাওয়া যায় না। আমরা বুঝতে পেরেছি তিনি আইপ্যাককে হয়তো ম্যানেজ করে নিয়েছেন। তিনি প্রকাশ্যে বলেছেন যে দলের শীর্ষ নেতৃত্বকে টাকা দিতে হয় টিকিট নেওয়ার জন্য। বিভিন্ন পদ, মানে ওই সেল অমুক তমুক, যার কোনো ভ্যালু নেই, ভ্যালুলেস পদ, সেটার জন্যও টাকা দিতে হয়। এটা আমি বলছি না, এটা মদন মিত্র বলেছেন, তৃণমূলের নেতারা বলেছেন, অতীতে বলেছেন, এখনও বলছেন। এখনও আপনি দেখুন অনেকে টিকিট না পেয়ে ক্ষোভ বিক্ষোভ করছে। কিন্তু সেখানে বিষয়টা কি, সেখানে এক একজন মনে মনে ভেবে নিয়েছিল আমি প্রার্থী হওয়ার যোগ্য, তারা হতে পারেনি, তার আশাভঙ্গ হয়েছে বলে। কিন্তু তৃণমূলে হয়েছেটা কি, তৃণমূলে বলছে আমরা টাকা দিতে পারিনি বলে। দুটোর মধ্যে কিন্তু পার্থক্য আছে। তৃণমূল বনাম বিজেপি বা সিপিএমও, আমি বলবো সিপিএমও টাকা দিয়ে প্রার্থী হতে হয়, এটা আমার কানে এখন অবধি আসেনি। যদি হয়ে থাকে সেটা নিশ্চয়ই খারাপ হবে, কিন্তু হয় না সাধারণত। কিন্তু তৃণমূল হচ্ছে এত জঘন্য একটি রাজনৈতিক দল তো না, এটা একটা ইকোনমিক প্ল্যাটফর্ম, করে কমে খাওয়ার একটা প্ল্যাটফর্ম মাত্র। তো কিছু বলার নেই, জনগণ যথেষ্ট ভালো বোঝেন, জানেন সব কিছু, তারা বিচার করবেন এবার। এবারে একটু অন্য প্রসঙ্গে আসি দাদা। অভয়ার মা তিনি সরাসরি তো বলেই দিয়েছেন যে বিজেপির হয়ে প্রার্থী হতে চান, কিন্তু এইটা নিয়েও অনেক ট্রোল মিম তাকে সহ্য করতে হচ্ছে, নানা রকমভাবে কুৎসা করা হচ্ছে। এমনকি সিপিএম এর পক্ষ থেকে মীনাক্ষী মুখোপাধ্যায় সরাসরি বলেছেন যে রাজনীতিটা নাই করতে পারতেন, কারণ যখন মেয়েটির গাড়ি আটকে ছিলাম তখন তো এটা ভাবিনি যে তিনি সিপিএম এর না তিনি বিজেপির। তিনি অভয়কে উদ্দেশ্য করে কথা বলেছেন। তো এই গোটা বিষয়টাকে কিভাবে দেখেন? আমি আগে আপনার ওই জায়গাটাতে আসি যে সিপিএম না বিজেপি না দেখে করেছেন। তো যখন না দেখে করেছেন তাহলে এখন অসুবিধা কোথায়? বিজেপি তো মাওবাদীর মতো নিষিদ্ধ রাজনৈতিক দল না, বা পিএফআই এর মতো নিষিদ্ধ রাজনৈতিক দল না। দেশের ক্ষমতায় থাকা পার্টি, দেশের সবচেয়ে 1 নম্বর বড় পার্টি। অভয়ার মার কি অধিকার নেই? তিনি কোন রাজনৈতিক মতাদর্শে বিশ্বাস করবেন, বা কোন রাজনৈতিক দলের হয়ে দাঁড়াবেন, বা নির্দল দাঁড়াবেন, তিনি তার গণতান্ত্রিক অধিকারটা প্রয়োগ করবেন, এইটুকু অধিকার কি সিপিএম তাকে দিতে চায় না? কোথাও কি তাদের রাগ হয়েছে? তাদের বামপন্থী লোকে তারা ভাবতো যে তারা হচ্ছে বামপন্থী পরিবারের, বা বাম মেন্টালিটি, বা বাম ঘরানার রাজনীতির সঙ্গে যুক্ত। আজকে কি সিপিএমের ওর জন্য দুঃখ হচ্ছে যে হাতের একটা তুরুপের তাস বেরিয়ে গেল? আজকে অভয়ার বাবা মাও বুঝতে পেরেছে যে সিপিএম তাদেরকে ইউটিলাইজ করেছে, ব্যবহার করেছে, বাংলায় যেটাকে বলে। কিভাবে? অভয়া আন্দোলন হলো, তারপর আন্দোলনটাকে দেখুন ঘেঁটে দিল। হ্যাঁ, আন্দোলন হয়েছিল, তখন বিজেপি বলল, সমস্ত রাজনৈতিক দল তো ওর মধ্যে, সমস্ত রাজনৈতিক শক্তি, বিরোধী রাজনৈতিক শক্তি ওর মধ্যে এক হয়েছিল, কংগ্রেস, বিজেপি। কিন্তু বিজেপি যখন বলল যে নবান্ন অভিযান হবে, মমতাকে একদম টলিয়ে দেবো, রাখবোই না, একদম নবান্ন গুড়িয়ে দেবো, এরকম একটা ধারণা তৈরি হয়েছিল মানুষের মনে। সেটা ঠিক না বেঠিক আমি ওই প্রশ্নে যাচ্ছি না। যেটা ডাক উঠেছিল, একদিকে নবান্নের দিকে একটা মিছিল যাবে, একটা কালীঘাটের দিকে যাবে, একদম আপরাইজিংয়ের মতন ব্যাপারটা হবে, বাংলাদেশের মতন ব্যাপারটা। সিপিএম কিন্তু সমর্থন করেনি। আমি আবারও বলছি, ওটা ঠিক হতো না বেঠিক হতো আমি ওই তর্কে যাচ্ছি না, কিন্তু সিপিএম ওটাকে সমর্থন করেনি, বলেছে ওটা আরএসএসের বলে আমরা সমর্থন করব না। সিপিএমের আরএসএসে আপত্তি, সিপিএমের বিজেপিতে আপত্তি, সিপিএমের কিন্তু তৃণমূলে আপত্তি নেই। আজকে দেখুন তাদের বিরাট পয়সা কড়ি আছে, দেওয়াল লিখনে তাদের জয় জয়কার থাকবে আমরা জানি। বিজেপি দ্বিতীয় রাজনৈতিক বড় শক্তি পশ্চিমবঙ্গে, কিন্তু দেখবেন বিজেপির লোকদের তৃণমূলের লোকেরা দেওয়াল লিখতে দেয় না।
তৃণমূলের দেওয়ালের পাশে সবসময় দেখবেন সিপিএমের দেওয়াল। এই যে লুকোচুরির ভালোবাসা ওদের, হ্যাঁ, সেটা কিন্তু এখন একদম প্রকাশ্য হয়ে যাচ্ছে। মীনাক্ষীও প্রকাশ্য সেটাকে করে দিয়েছেন। তার বাবা মা ঠিক করেছেন বিজেপির প্রার্থী হবেন, হতেই পারেন। তার বাবা মা যদি তৃণমূলের প্রার্থী হতে চাইতেন, হতেই পারেন, অসুবিধার তো কিছু নেই। আর যে সিপিএম আজকে অভয়ার মাকে কটূক্তি করছে বা যে তৃণমূলের লোকেরা কটূক্তি করছে, আমি সিপিএমের যে তামান্না তো ওই বাড়ির পরিবারের সদস্য ছিল, তামান্নার মাকে সিপিএম প্রার্থী করেছে, তাহলে নিজের বেলায় খুব ভালো, অন্যের বেলায় খুব খারাপ। আজকে তামান্নার মা যদি প্রার্থী হতে পারে, তাহলে অভয়ার মা কেন প্রার্থী হতে পারবে না? যে তৃণমূল টোল করছে, আজকে সেই তৃণমূল মনে করে দেখুক। রিজওয়ানুর কাণ্ড আপনার মনে আছে? রিজওয়ানুর রহমানের হ্যাঁ ফ্যামিলি দাদা আর কি, রুকবানুর রহমান প্রার্থী হতে পারে। রুকবানুর যদি প্রার্থী হতে পারে, তামান্না যদি প্রার্থী হতে পারে, অভয়ার দোষ কোথায়? অভয়া তো বিজেপি ঝান্ডা নিয়ে বিজেপি জয়েন করেনি, বিজেপির সমর্থিত একটি প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করেছে, বা বিজেপি প্রার্থী হিসেবে হবে। তারা কিন্তু ঝান্ডার রাজনীতি করবে বলেনি। তারা বলেছে আমার মেয়ের জাস্টিস হয়নি, আমি বিধানসভায় গিয়ে বিধানসভাতেও এই কথাটা রেজিস্টার করে রাখবো, যাতে ইতিহাসে লেখা থাকে যে আমার মেয়ের বিচার হয়নি। সে বিচার চাইছে। সেই জাস্টিস সিস্টেমের উপরেও অনেকটা আস্থা তার কম হয়ে গেছে। তারা যেরকমভাবে জাস্টিসটা চেয়েছিল সেটা পায়নি। আমি আদালতের সমালোচনা করছি না, আমি তাদের মনোভাবটা বলছি। তারা যেটা চেয়েছিলেন তারা সেটা পাননি। তারা মনে করেছেন আমি জাস্টিস পাইনি। এবং সমাজের একটা বড় অংশের মানুষ মনে করে যে ছেলেটি ওখানে যার বিরুদ্ধে এখন যে ছেলেটি জেল খাটছে, হ্যাঁ, সঞ্জয় একা হয়তো দোষী নয়, অনেকেরই এটা ধারণা। এবং যে মীনাক্ষী দেবীরা আজকে অভয়ার মাকে দোষারোপ করছেন, তাদের পন্থী যারা ডাক্তার ছিলেন, আমি কারো নাম নিচ্ছি না, তারাও বলেছিলেন যে অনেকে ওর সঙ্গে যুক্ত আছে, এটা একজনের কাজ নয়। একটা ডাক্তারকে এইভাবে একটা রোগা টিংটিংয়ে সিভিক ভলেন্টিয়ার, গাঁজাখোর পাতাখোর সিভিক ভলেন্টিয়ার মেরে দেবে, এটা অনেকেই বিশ্বাস করতে চাননি। এটা তদন্তের বিষয় ছিল। তদন্ত কিভাবে ওখানে তদন্তে গাফিলতি হয়েছে আমরা জানি, কিভাবে ওখানে সমস্ত যেখানে ঘটনাস্থল ছিল যেখান থেকে নমুনা কিভাবে নষ্ট করে দেওয়া হয়েছে, এটা আমরা সবাই জানি, নতুন করে বলে সময় নষ্ট করার কিছু নেই। কিন্তু যখন একটা মা জাস্টিস পায়নি, সে তার কথাটাকে রেজিস্টার করানোর জন্য বিধানসভায় যেতে চাইছে, যে আমি বিধানসভাতেও আমি আমার কথাটাকে রেজিস্টার করে রাখবো, যাতে ইতিহাসে থাকবে যে দিল্লিতে জাস্টিস হয়েছিল কিন্তু বাংলায় জাস্টিস হয়নি। অভয়া নামটা এসছে কিন্তু সেই নির্ভয়া থেকে, ম্যাচিং নামটা আর কি। নির্ভয়া অনেকটা জাস্টিস পেয়েছে, পুরোটা না হলেও। নির্ভয়ার মাদের ক্ষোভ ছিল, দুঃখ ছিল, কিন্তু অনেকটা প্রশমিত হয়েছে। নির্ভয়া জাস্টিস, দিল্লি জাস্টিস দিতে পারে, বাংলা জাস্টিস দিতে পারে না, সেটা বলার জন্য উনি বিধানসভায় যেতে চাইছেন। উনি বিজেপি না হয়ে উনি যদি নির্দলীয় প্রার্থী হতেন, আমি পানিহাটির মানুষকে আবেদন করব যে রাজনৈতিক দল বা সিম্বল দেখে নয়, অভয়ার বিচার যারা চাইছেন, অভয়ার বাবা মাকে যেন ভোটটা দেয়। দাদা, সর্বশেষ প্রশ্ন থাকছে যে দ্বিতীয় দফার বিজেপির প্রার্থী তালিকা প্রকাশিত হলো। প্রথম দফার প্রার্থী তালিকায় আমরা দেখেছি যে একাধিক চমক ছিল, দ্বিতীয় দফাতেও কিছু চমক রয়েছে। তো এই এখনও অদ্যাবধি যত প্রার্থী তালিকাতে যারা প্রার্থী পদ পেলেন, তো এই গোটা বিষয়টি নিয়ে আপনি বিজেপির জন্য কতটা এটা ইতিবাচক দেখছেন? বিজেপির দ্বিতীয় তালিকায় একটু ক্ষোভ বিক্ষোভ হয়েছে, এটা ঠিক, কিন্তু প্রার্থীরা খারাপ এটা আমি বলবো না। এবং কারো বিরুদ্ধে মেজর কোনো অভিযোগ নেই। আমি খারাপ কখন বলতে পারতাম? যদি যারা প্রার্থী হয়েছেন তাদের বিরুদ্ধে চুরি দুর্নীতির অভিযোগ থাকতো, ব্যক্তিগত কেলেঙ্কারি খুব বেশি থাকতো, তো সেরকম জায়গাটা কম। সবাই যে একেবারে কালিমালিপ্ত নন এটা আমি বলতে পারবো না। রাজনীতি করতে গেলে অনেক কাদা ছেঁড়াছেড়ি হয়, অনেক কাদা লাগে, সবটাই সত্যি হয় আবার এটাও ঠিক নয়। কিন্তু বিজেপির ক্ষেত্রে দ্বিতীয় তালিকায় যেটা ক্ষোভ বিক্ষোভের বিষয়টা সামনে আসছে, সেটা হচ্ছে অনেকেই ভেবে ফেলেছিলেন আমি হব। বিজেপির প্রথম তালিকার একটা বড় অংশ রয়েছে উত্তরবঙ্গ, মালদা, মুর্শিদাবাদ, যেখানে অলরেডি বিজেপির একটা সেট টিম আছে, জানে যে আমরা এরা যারা বিধায়ক আছে তারাই আবার টিকিট পাবে। এবার শঙ্কর ঘোষ টিকিট পেয়েছেন, ওখানে যদি আমি শিলিগুড়ির বাসিন্দা হতাম, আমার যদি মনে আমি ভাবতে পারতাম যে শঙ্কর ঘোষকে ছেড়ে পার্টি আমায় টিকিট দেবে? তো স্বাভাবিকভাবে ওখানে একটা সেট ব্যাপার ছিল। এখানে যে সমস্ত জায়গায় দ্বিতীয় দফায় নাম বেরিয়েছে, ওখানে বিজেপির এখনও কিন্তু বিধায়ক নেই। অর্থাৎ মনে অনেকেই ভেবে নিয়েছিলেন যে আমরা প্রার্থী হতে পারি। এবার মনে ভাবলেই অনেক সময় পার্টি অবধি তো পৌঁছায় না, বা পার্টিরও তো একটা সিদ্ধান্তের ব্যাপার আছে, কারণ পার্টির আবার জিতিয়ে নেওয়ার বিষয় আছে। টিকিট দিলেই তো হবে না, তাকে তো টাকা দিতে হবে, ম্যান পাওয়ার দিতে হবে, জিতিয়ে আনতে হবে। একটা সিস্টেমেটিক ওয়েতে বিজেপিতে কাজ হয়, সমস্ত রাজনৈতিক দলে এভাবেই কাজ হয়। কিন্তু বিজেপিতে যেটা হয়, বিজেপি পুরো সাংগঠনিকভাবে পার্টি টাকা দেয়, তৃণমূলের মতো নয় যে তৃণমূলে আমি যদি প্রার্থী হই আমারই দায়িত্ব আমাকে জেতানোর। লিমিটেড একটা রিসোর্স কিন্তু দেয়,
তারপর থেকে বেশি টাকা খরচ হয় ভোট করাতে গেলে, কিন্তু লিমিটেড একটা রিসোর্স কিন্তু দেয়, পুরো সাংগঠনিক শক্তিটা দেয়, পুরো ম্যানেজমেন্টটা একটা সিস্টেমেটিক ওয়েতে হয়। স্বাভাবিকভাবে জিতিয়ে আনার বিষয় ছিল, পার্টি যাকে যোগ্য মনেছে তাদেরকে দিয়েছে। প্রথম তালিকাতে নিয়ে তো কোনো বিতর্কই নেই। স্বাভাবিকভাবে মোটের উপর বিজেপির প্রার্থী তালিকা যেটা হয়েছে সেটা নিয়ে আমি যথেষ্ট আশাবাদী। ভালো ভালো মানুষদের বেশিরভাগ জায়গায় প্রার্থী করা হয়েছে। দু একটা জায়গায় যেমন ধরুন সন্দেশখালির যে আন্দোলন থেকে যিনি উঠেছেন তাকে হিঙ্গলগঞ্জে দেওয়া হয়েছে। এই সমস্ত জায়গায় আমার যেটা মনে হয়, পার্টি তো সার্ভে করে বিভিন্ন জায়গা থেকে, তো সার্ভে রিপোর্টে উইন ফ্যাক্টর যেখান থেকে বেশি থাকে সেই জায়গায় যারা যারা মনে করছেন যে এই মানুষটাকে এখানে দিল কেন, ওই মানুষটাকে ওখানে দিল কেন, আমার মনে হয় সার্ভের কিছু একটা বিষয় আছে, সেখানে কিছু এমন রিপোর্ট আছে পার্টির পক্ষে যে ওখানে দিলে ওর চান্সটা বেটার, সেই সমস্ত জায়গায় দিয়েছে। আমরা ক্ষুদ্র মাথা থেকে যেটা ভাবি, পার্টি অনেক বড় জায়গা থেকে, অনেক উঁচু জায়গা থেকে সেটা ভাবে, অনেক সার্ভে রিপোর্ট বিষয় থাকে, অনেক মানুষের কাছ থেকে জানে, আইবি রিপোর্ট থাকে, সমস্ত মিলেমিশে একটা বিষয় হয়, দলীয়ভাবে একটা জানাজানির বিষয় থাকে। তো স্বাভাবিকভাবে আমি যথেষ্ট আশাবাদী। তবে আমি বলবো যে এই বাকি যে 38টা এখনো বাকি আছে, এটাও দ্রুত বের করে দেওয়া হোক, কারণ সময় খুব কম। প্রার্থী যত তাড়াতাড়ি তৈরি, মানে যত তাড়াতাড়ি মানুষকে জানিয়ে দেওয়া যাবে, প্রার্থীরাও কনফিডেন্ট হয়ে যাবেন যে আমরা প্রার্থী হচ্ছি বা আমি প্রার্থী হয়েছি, তারা মাঠে ময়দানে নামতে পারবেন, তৃণমূলকে টক্কর দিতে পারেন। কারণ তৃণমূল অলরেডি 294 ওয়ান শটে, চোর চিটিংবাজ হলেও ওয়ান শটে ঘোষণা করে দিয়েছে। তো বিজেপিরও উচিত আর সময় না নিয়ে, হতে পারে যে কিছু কোনো জায়গায় বিভিন্ন রকম ইস্যু থাকতে পারে, কিন্তু দ্রুত বের করে দিয়ে একেবারে একদম ফুল ফ্লেজে 294টা তৃণমূলের বিরুদ্ধে লড়াই করার জন্য প্রস্তুত হওয়া উচিত। অনেক অনেক ধন্যবাদ দাদা আমাদের সঙ্গে থাকার জন্য। আর আপনারাও তো দেখলেন, বিশ্লেষণ শুনলেন প্রত্যেকটা কথা মন দিয়ে। কিন্তু এরপর বাংলার বিধান সবকিছুই থাকছে জনতা জনার্দনের হাতে, সেই দিকেই নজর থাকবে। আপনারা সমস্ত খবর দেখার জন্য অবশ্যই চোখ রাখুন ক্যাম্পেইন কলিংয়ের পর্দায়।